প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, দ্রুত গতিতে দেশে বাড়ছে ইন্টারনেটের ব্যবহার, কিন্তু সেই সঙ্গে প্রশ্ন উঠছে মানুষ নিরবিচ্ছিন্ন এবং গুণগত মানের ইন্টারনেট পাবে কীভাবে। উদ্যোক্তারা বলছেন এই খাতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে প্রতিযোগিতা বাড়াতে হবে। আমরা নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট মানুষ কীভাবে পাবে সেসব বিষয় নিয়েই আজ আলাপ করব। আমার অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সিডিনেটের প্রধান নির্বাহী, তিনি বাংলাদেশ কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন মশিউর রহমান। মশিউর রহমান, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাকে আমাদের সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের কার্যালয়ে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যে প্রশ্নটি আপনার সঙ্গে তুলতে চাই, আপনি তো লম্বা সময় সরকারি চাকরি করে এসেছেন, টেলিযোগাযোগ খাতে আপনার বড় একটি সময় পার করেছেন। আপনি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিতে এমডি হিসেবে কাজ করেছেন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। একটু বলবেন যে বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করি, আমরা যদি একটু ছোটো করে বলি যে আমাদের বড় একটি প্রশ্ন সবসময় থাকে, আমরা গুণগত মানসম্পন্ন আসলে ইন্টারনেট পাই না। আপনি এখন বেসরকারি খাতের সাথে সম্পৃক্ত হয়েছেন, একটু বলবেন যে এই যে মানুষের মনে যে শঙ্কা এবং যেটা বাস্তবতা, এই কারণটা কি আসলে? আমরা কেন গুণগত মানের তথ্য প্রযুক্তি মানুষকে নিশ্চিত করতে পারছি না ইন্টারনেট সেবাটা? টেলিকম ইন্ডাস্ট্রিতে আছি হলো 1991 সালের জানুয়ারি মাস থেকে আছি। তখন তো টিএনটি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড ছিল। আমরা বিসিএস 9th বিসিএস টেলিকমের মাধ্যমে তৎকালীন টিএনটি বোর্ডে জয়েন করি জানুয়ারি 1991। তারপর থেকে এই গভর্নমেন্ট টেলিকম ইন্ডাস্ট্রিতে আমি 2022 সালের জুন পর্যন্ত ছিলাম। 2022 সালের জুনে আমি রিটায়ার করার পরে আমি এই বেসরকারিতে চাকরিতে এসেছি। বাংলাদেশের টেলিকম খাতের বেসরকারি টেলিকম খাতের বিকাশ মূলত 2000 সাল থেকে শুরু, 2000 সাল এবং তারপরের থেকে শুরু। প্রথমে কতগুলো মোবাইল কোম্পানি আসলো 1996 সালে, বেশ কয়েকটা মোবাইল কোম্পানি। তারপরে টেলিযোগাযোগের বিভিন্ন খাতে, যেমন ইন্টারন্যাশনাল টেলিযোগাযোগ, আরও এই ধরনের আরও কতগুলো খাতে গভর্নমেন্ট লাইসেন্স দিল। সেটা মনে হয় 2008 সালে এরা কার্যক্রম শুরু করেছে। এরপরে বাংলাদেশে ধীরে ধীরে বেসরকারি টেলিকম খাতের বিকাশ হচ্ছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে মানসম্মত সেবা, আসলে আমাদের যে ইন্টারনেট সেবাটা, বেশিরভাগ গ্রাহক ইন্টারনেট সেবা ইউজ করে হলো মোবাইল টেলিফোনের মাধ্যমে। সেখানে মানসম্মত সেবা দেওয়ার বিষয়ে যে অন্তরায় সেটা হলো আমাদের স্পেকট্রামের মূল্য বেশি হওয়ার কারণে মোবাইল কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণ স্পেকট্রাম তারা ব্যবহার করে না। সেই কারণে গ্রাহকের যে কোয়ালিটি অফ সার্ভিস সেটা নিশ্চিত করা সম্ভব হয় না। আর যারা ফিক্সড ইন্টারনেট ইউজ করে সেখানেও একটু কিছু সমস্যা আছে কোয়ালিটিগত। সেটা হলো বিটিআরসি কিন্তু একটা কন্টেনশন রেশিও ফিক্স করে দিয়েছে। দ্যাট মিনস তার আপলিঙ্কে কী পরিমাণ ব্যান্ডউইথ থাকলে সে ডাউনলোড লিঙ্কে কী পরিমাণ ব্যান্ডউইথ সেল করতে পারবে, তার যে রেশিওটা, সেটা ম্যাক্সিমাম রেশিওটা বিটিআরসি ফিক্স করে দিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে ছোট ছোট আইএসপি যেগুলো আছে, তারা এই বিটিআরসির নির্দিষ্টকৃত রেশিও এটা মেনটেইন করে না। তারা তার থেকে অনেক বেশি, ধরেন যদি 1:10 হয়, তারা 1:20 পর্যন্ত কন্টেনশন করে। সেই কারণে যে এন্ড ইউজার আছে তার ইন্টারনেটের কোয়ালিটিটা খারাপ হয়। আচ্ছা, আপনি তো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিতে এমডি হিসেবে কাজ করেছেন। একটু বলবেন যে আমরা তো বাংলাদেশের সরকারি পর্যায়ে 2টি সাবমেরিন কেবল যুক্ত রয়েছে। একটু যদি সাউথ এশিয়ার সঙ্গে তুলনা করেন, যে আমরা মাত্র 2টি সাবমেরিন কেবল দিয়ে ইন্টারনেট নির্বিচ্ছিন্ন করার চেষ্টা করছি, একটু বলবেন যে অন্য দেশগুলিতে আসলে আমরা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির তো সৃষ্টি হলো 2008 সালে, এটার জন্ম। সাবেক টিএনটি বোর্ড সেটা ভেঙে 2টা কোম্পানি হলো, একটা হলো বিটিসিএল আর একটা সাবমেরিন কেবল কোম্পানি। আর বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলটা চালু হয় হলো 2006 সালের প্রথমার্ধে, শুরুর দিকে এটা চালু হয়। আর তখন তো একটাই মাত্র সাবমেরিন কেবল ছিল। পরবর্তীকালে 2017 সালে আরেকটা সাবমেরিন কেবলে যুক্ত হলো। এর মধ্যে 2012 সালে আবার সরকার করলো কি যে
টেরিস্ট্রিয়াল কেবলের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করার সুযোগ দিল। তখন একটা কারণ ছিল যে একটা মাত্র সাবমেরিন কেবল ছিল, সাবমেরিন কেবলে আপনার দুর্ঘটনা অথবা মেনটেন্যান্স এই কারণে আউটেজটা একটা কমন ঘটনা। ওই একটা সাবমেরিন কেবল যখন ছিল তখন যদি ওই কেবলটার কোনো কারণে কোনো আউটেজ হলে আমাদের দেশের ইন্টারনেট সার্ভিসটা প্রায় বন্ধ হয়ে যেত। স্যাটেলাইটের মাধ্যমে খুব সামান্য একটা অ্যামাউন্ট চালু থাকতো। এই কারণে তখন 2012 সালে সরকার এই টোটাল আউটেজ যেন না হয়, ইন্টারনেট ব্ল্যাক আউটটা যাতে না হয়, এই কারণে আইটিসিগুলোকে লাইসেন্স দিল। এরপরে 2017 সালে যখন আসলো তখন বাংলাদেশের দুইটা সাবমেরিন কেবল, সেকেন্ড সাবমেরিন কেবল আসার সাথে সাথে দুটো সাবমেরিন কেবল হলো। তখন যদিও কমপ্লিট আউটেজের সমস্যাটা ছিল না, তারপরেও আইটিসিগুলো ছিল বেসরকারি খাতে, মূলত সরকারি এবং বেসরকারি খাতের ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহক যেন সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেজন্য আইটিসি সার্ভিসটা কন্টিনিউ করছিল। এখন বাংলাদেশের দুটো সাবমেরিন কেবল আছে, কিন্তু আমরা যদি দেখি প্রথম সাবমেরিন কেবলটা এটা ডিজাইন লাইফ ছিল 20 ইয়ার্স। দ্যাট মিনস এই 2025 সালে এইটার ডিজাইন লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু এরপরেও হয়তো 2-3 বছর এটা চালানো যাবে, কিন্তু এরপরে আর এটা চালানো আর্থিকভাবে সাশ্রয়ী হবে না। মানে এটার মেনটেন্যান্স খরচটা এত বেড়ে যাবে, আর্থিকভাবে লাভজনক হবে না। আর দেখেন সারা ওয়ার্ল্ডে যে ইন্টারনেট ব্যবহৃত হয় তার 99%-এরও বেশি সাবমেরিন কেবলের থ্রুতে এটা হয়। সারা বিশ্বে সাবমেরিন কেবল জালের মতো ছড়ানো আছে, এবং ইন্টারনেট টোটাল সারা ওয়ার্ল্ডের ইন্টারনেট ট্রাফিকের 99%-এরও বেশি এই সাবমেরিন কেবলগুলো বহন করে। এখন বাংলাদেশে মাত্র 2টা সাবমেরিন কেবল আছে। বিএসসিসিএল এর থার্ড সাবমেরিন কেবল যদিও 25 সালে আসার কথা ছিল, কোনোই সম্ভাবনা নেই। 26 সালেও আসবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে, হয়তো 27 সালে আসতে পারে। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, ভারত অনেক বড় দেশ, তাদের অনেক বেশি মানুষ, জনসংখ্যা, তাদের হয়তো বেশি সাবমেরিন কেবল লাগে। আপনি যদি দেখেন পাকিস্তান, আপনি মিয়ানমার, শ্রীলঙ্কা, তারপরে থাইল্যান্ড, এই দেশগুলো যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী, তাদের সবারই জনসংখ্যা বাংলাদেশ থেকে কম, পাকিস্তানের কিছুটা বেশি, কিন্তু বাকি দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের থেকে কম, কিন্তু তাদের সাবমেরিন কেবলের সংখ্যা আমাদের থেকে বেশি সাবমেরিন কেবল কী জন্য দরকার? যে ডাইভার্সিটির জন্য দরকার। সাবমেরিন কেবলে যে কোনো সময় আউটেজ হতে পারে, সেজন্য আপনাকে ডাইভার্সিটি নিশ্চিত করে আপনাকে এই যে ইন্টারনেটটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বেশি সংখ্যক সাবমেরিন কেবল দরকার। আর বেশি সংখ্যক সাবমেরিন কেবল দেশে থাকলে তখন বড় বড় যে কি বলে কন্টেন্ট প্রোভাইডাররা, তারাও বাংলাদেশে তাদের কন্টেন্ট প্রোভাইড করার জন্য যে সেটা স্থাপন করতে তারা উৎসাহিত হবে। আইটিসির প্রক্রিয়ায় যে আমরা এখন প্রায় 50% ইন্টারনেট নিচ্ছি, পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করছি, এবং সাবমেরিন কেবল প্রক্রিয়ায় বাকি 50%। আপনি বলছিলেন সারা পৃথিবীতে এই নজিরটা আসলে 99% আসলে সাবমেরিন, আমরা তো উল্টো পথে কেন? আমাদের এখন হলো সরকার এটা ক্যাপ করে দেওয়ার পরে 50%, কিন্তু এটা কিন্তু 60% পার হয়ে গিয়েছিল। কিছু কারণ আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সস্তায় ব্যান্ডউইথ আনতে পারে, যেহেতু দূরত্ব অনেক কম, সেই জন্য আমাদেরকে সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ নিয়ে আসি হলো থেকে সিঙ্গাপুর থেকে, আর এখানে ক্যালকাটা অথবা চেন্নাই থেকে নিয়ে আসে। এই কারণে দূরত্বটা কম হতে তাদের আইটিসির মাধ্যমে ব্যান্ডউইথ আনার ব্যয়টা একটু কম, সেই কারণে হয়তো ব্যবসায়ীরা আইটিসির মাধ্যমে আনে। কিন্তু এখানে আমরা একটা দেশের প্রতি একটা মাত্র, আপনি যদি কয়েকটা দেশ থেকে আনতেন তাহলে না একটা কথা ছিল, একটা দেশের প্রতি অতি নির্ভরতাটা এটা কখনোই ভালো না। কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তখন তো আমাদের আইটিসির উপরে বেশি নির্ভরশীল হয়ে থাকলে আমাদের ইন্টারনেট সার্ভিসের উপরে বড় একটা মানে হুমকির সৃষ্টি হবে এটা। আর এছাড়া আরেকটা বিষয় আছে যে ইন্ডিয়া হলো একটা কনজারভেটিভ কান্ট্রি, সরি ফর নাম উল্লেখ করাতে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ যে দেশ থেকে আনি ভারত থেকেই আনি। ভারত হলো কনজারভেটিভ কান্ট্রি, তাদের দেশের যে টেলিকম পলিসি, সেই পলিসি অনুসারে তাদের ল্যান্ড টেরিটরির উপর দিয়ে যে ডাটা যাবে সেটা ইন্টারসেপ্ট করার, মানে লফুল ইন্টারসেপ্ট করার অধিকার তাদের দেশের সরকার সংরক্ষণ করে। মানে তাদের দেশের সরকার চাইলেই যে ডাটা, আমাদের যে ডাটাগুলি আমরা ইন্ডিয়া থেকে আনি সেটাকে তারা মনিটর এবং ইন্টারসেপ্ট করতে পারে। এই বিষয়টা হয়তো আমাদের নিরাপত্তার জন্য কতটুকু
ঝুঁকিপূর্ণ এটা ভেবে দেখার একটা দরকার আছে। সিঙ্গাপুরে কিন্তু এই ইন্টারনেট সিঙ্গাপুর ওপেন কান্ট্রি, সেখানে এই ধরনের ইন্টারসেপশন করা হয় না। যে আমরা আইটিসি প্রক্রিয়ায় যে ইন্টারনেট আমদানি করি পার্শ্ববর্তী দেশ থেকে, তাকে তো আমাদের ডলারে পে করতে হচ্ছে, এবং এটা যেহেতু ভ্যালু অ্যাড হচ্ছে না, কাজে 100 টাকার ইন্টারনেট আমদানি করলে তাকে তো 99 টাকা আমাদের ডলারে পে করতে হচ্ছে। আমরা এই বিগত যদি 15-16 বছরে ভারত থেকে যে পরিমাণ ইন্টারনেট আমদানি করেছি, সেটি দিয়ে তো কয়েকটা সাবমেরিন কেবল করা সম্ভব নাকি? অবশ্যই আমরা 2012 সাল থেকে আমরা ভারত থেকে ইন্টারনেট আমদানি করা শুরু করেছি। ইদানিং গত কয়েক বছরে এই আমদানিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন প্রায় 40 হইতে 50 মিলিয়ন ডলার প্রতি বছরই আমাদের ভারতীয় কোম্পানিগুলোকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হচ্ছে। আর এই দেশে ইন্টারনেটের চাহিদা যত বাড়বে, সাথে সাথে এই আইটিসি মার্কেট শেয়ারটাও বাড়বে। সেই টাকা এখন হয়তো 40 হইতে 50 মিলিয়ন, এটা অদূর ভবিষ্যতে 100 মিলিয়নও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথচ আপনি 100 মিলিয়ন অথবা 120 মিলিয়ন দিয়ে আপনি একটা আলাদা সাবমেরিন কেবল নিয়ে আসতে পারেন। সাবমেরিন কেবল আনার ক্ষেত্রে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একটু বেশি, কিন্তু পরবর্তীকালে যে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ব্যয় সেটা অনেক কম। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দেশীয় আরও বেশি সংখ্যক সাবমেরিন কেবলে কানেক্টিভিটি করে সিঙ্গেল সোর্সের প্রতি আমাদের যে নির্ভরতা, এটা আস্তে আস্তে কমিয়ে আনা দরকার। সরকার আরেকটি তৃতীয় সাবমেরিন কেবলের উদ্যোগ হাতে নিয়েছে, সেটি 2026-এ যদিও সরকার আশা করছে সেটি ধরে নিলাম 2026-এর শেষ দিকে আনুষ্ঠানিকভাবে অথবা 2027-এ আসবে। তো আপনি প্রযুক্তিবিদ হিসেবে বেসরকারি খাতে 3টি লাইসেন্সের কথা আমরা শুনছি। আপনার কি মনে হয় যে এই 3টি লাইসেন্স যারা নিয়েছেন, এগুলো থেকে ইন্টারনেট সরবরাহ দ্রুত করা গেলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং গুণগত মান ইন্টারনেট এবং কোনো সিঙ্গেল সোর্সের উপর নির্ভরতা কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি দেখেন যে সিমিউই 6 যে কেবলটা আসবে, ওটা ধরে নিচ্ছে যে আমি 26-এর শেষে অথবা 27-এর মাঝামাঝি আসবে। ওই কেবলটার ক্যাপাসিটি, সিঙ্গাপুরমুখী ক্যাপাসিটি হলো প্রায় 15 টিবিপিএস, টেরাবিট পার সেকেন্ড। আর অথচ আমাদের যে সিমিউই 5 কেবলটা আছে, সেটার ক্যাপাসিটি মাত্র 2.5 টিবিপিএস। সিমিউই 4-এর কথা বাদ দিই, কারণ সিমিউই 4 আর কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। এখন অনেকে বলে যে আমাদের তো 2.5 সিমিউই 5-এর মাধ্যমে আছে, এরপরে ওই নতুন কেবলটাতে 15 টেরা আসতেছে, তাহলে 15 আর 2.5 17.5 টিবিপিএস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রাইভেট সাবমেরিন কেবলের দরকার কি? আমি বলবো যে না, দরকার আছে। এক হলো এই যে কেবলগুলোর এখনকার কেবলগুলোর লাইফ হলো 25 বছর, যেমন সিমিউ 5-এরও 25 বছর, সিমিউ 6-এরও 25 বছর, এবং প্রাইভেট সাবমেরিন কেবল যেটা আসতেছে সেটার লাইফও 25 বছর। এটা দীর্ঘদিন যাবৎ এটা চলবে। এই 17.5 দিয়ে হয়তো আপনি আগামী 2-3 বছরের চাহিদা পূরণ করতে পারবেন, কিন্তু সামনেরগুলো পারবেন না। আর এর থেকেও সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয়টা হলো, কোনো কারণে যদি সিমিউই 6-এর কোনো আউটেজ হয়, ওখানে কিন্তু ক্যাপাসিটি 15 টিবিপিএস, ওই 15 টিবিপিএস আপনার চলে গেল। আর যে কেবলটা থাকলো সিমিউই 5 যেটা থাকলো, সেটা হলো 2.5। আপনি 15 টিবিপিএসের ব্যাকআপ কীভাবে 2.5-এর মাধ্যমে দিবেন? সেই কারণে অবশ্যই সাবমেরিন কেবলটা, প্রাইভেট সাবমেরিন কেবলটা থাকা উচিত বলে আমি মনে করি। এই ক্ষেত্রে হবে কি, প্রাইভেট সাবমেরিন কেবল সিমিউই 6-এর ব্যাকআপ দিতে পারবে, আবার প্রাইভেট সাবমেরিন কেবলের ব্যাকআপও সিমিউই 6-এর মাধ্যমে কিছুটা হলেও দেওয়া যাবে। এখন তো আমরা 2025-এ যখন আমরা কথা বলছি, এখন তো দেশে ইন্টারনেটের চাহিদা 8000 ধরে নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের চাহিদা 8000 জিবিপিএস হতে 8500 জিবিপিএস, এই রেঞ্জের ভিতরে আছে। এটা দ্রুতই বাড়বে, কারণ আমাদের 5G চালু হতে যাচ্ছে। তারপরে এখন আপনার ইন্টারনেট অফ থিংস বেশ জনপ্রিয় হচ্ছে, আইওটিটা যেটা। এইগুলি মানে আগে তো শুধু মানুষ ইন্টারনেট ইউজ করতে, এখন বস্তুগুলিও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের সাথে কমিউনিকেট করবে। তাহলে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা ভবিষ্যতে আরও অনেক বেশি বাড়বে। সেই কারণে আমাদের অবশ্যই এই ব্যান্ডউইথের যোগান নিজেদের সোর্স থেকে এটা রাখতে হবে। অন্য দেশের উপরে নির্ভর করে থাকলে এটা বোকামির পরিচয় দেওয়া হবে। মানে একটু আপনাদের কোনো গবেষণা রয়েছে কিনা 2026 এবং 27 যদি আমরা ধরে নিই, এই এখন যে গ্রোথ আছে সেটি তো অস্বাভাবিক হতে পারে। আমরা দেখেছি 2018 পর্যন্ত দেশে ইন্টারনেটের যে ব্যবহার ছিল, 2020-এ এসে কিন্তু সেটি খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। তো আপনি যেটি বলছিলেন যে এখন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, একসময় বস্তু ইন্টারনেট ব্যবহার করবে।
2027 পর্যন্ত আপনারা ইন্টারনেট চাহিদা 25 টিবিপিএস পার হয়ে যাবে 30 সাল নাগাদ। 30 সাল বেশি দূরে না, আর 5 বছর পরই 30 এসে যাবে। মানে কনজারভেটিভ ওয়েতে ধরলেও এটা 30 টিবিপিএস পার হয়ে যাবে। সুতরাং আমাদের একটা কেন, আরও কয়েকটা সাবমেরিন কেবল আনা দরকার। নিরাপত্তার কথা বলছিলেন যে ভারত থেকে ইন্টারনেট আমদানিটা অনেকটা, যেহেতু তারা এটা নজরদারি করতে পারে, সেটি এক ধরনের নিরাপত্তার প্রশ্ন তুলছে। সিঙ্গাপুর থেকে সেটি সাবসি প্রক্রিয়া আনলে সেটি একটু তুলনা করে বলবেন যে ভারত এটা কেন অনিরাপদ এবং সিঙ্গাপুর থেকে? আমি ঠিক অনিরাপদ বলবো না, আমি বলবো যে দেশের যে আমাদের যে সেন্সিটিভ ডাটা, সেখানে একটা বিদেশি রাষ্ট্রের অ্যাক্সেস থাকাটা দেশের নিরাপত্তার জন্য সহায়ক হবে না। সিঙ্গাপুর ইজ এ ওপেন কান্ট্রি, সেখানে সবাই কানেক্টেড, এবং সিঙ্গাপুরে এই ধরনের কোনো রুল নাই যে সিঙ্গাপুর ল্যান্ডের উপর দিয়ে কোনো ডাটা পাস করলে সেই ডাটাটা তারা মানে ইন্টারসেপ্ট করবে, এরকম ল নাই। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, তাদের যে টেলিকম পলিসি, সেখানে এটা আছে যে তারা এটার অধিকার সংরক্ষণ করে। তারা যেটা করবে এটা নিশ্চিত না, করতে পারে চাইলে। সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে সেন্সিটিভ যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো অনিরাপদ হয়ে যাচ্ছে। সাবসি প্রক্রিয়া কেবলের যে পেমেন্টটা তো খুব বেশি বাইরে যাচ্ছে না, কিন্তু আইটিসি প্রক্রিয়া পেমেন্টটা বড় একটি অংশই। 100 টাকার ইন্টারনেটের 99 টাকা হয়তো আমাদেরকে ডলারে পরিশোধ করতে হচ্ছে। কিন্তু মানে দুইটা খরচে, মানে সেটি ভোক্তা পর্যায় পর্যন্ত, যখন কনজিউমার পর্যন্ত যখন যায়, খরচের ব্যাপারে মানে দামের কি পার্থক্য হয় আসলে? এখন পর্যন্ত সাবসিডির মাধ্যমে তো শুধু বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি দেয়, আর আইটিসি বেশ কয়েকটা কোম্পানি দিচ্ছে, তার ভিতরে 2টা বেশি পরিমাণে দিচ্ছে, বাকিগুলো খুব ছোট ছোট। খরচে এখন হয়তো পার এমবিপিএসে 10-15 টাকা ডিফারেন্স আছে। আমার মনে হয় যে প্রাইভেট সাবমেরিন কেবল আসলে এই ইন্টারনেটের দামটাও কমে যাবে। তখন এই আইটিসির মাধ্যমে যে প্রাইস, তার সমান অথবা তার থেকে কমও হতে পারে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে। এখন তো যেহেতু বিএসসিসিএল এর কোনো কম্পিটিটর নাই, তারা মার্কেটে মনোপলি, সাবমেরিন আসলে তখন সুস্থ একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে পরিবেশ, এবং সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে ব্যান্ডউইথের দাম নেমে আসবে। আর আরেকটা ব্যাপার আপনার ইনফরমেশনের জন্য আমি বলি, সেটা হলো এই যে মোবাইল কোম্পানিগুলো যে ইন্টারনেট সার্ভিসটা দেয়, তারা যে ব্যান্ডউইথ কিনা বাবদ যে মূল্য পরিশোধ করে, সেটা হলো তাদের মোট খরচের মাত্র 5%, বাকি 95%ই কিন্তু অন্য খরচ। সুতরাং এই ব্যান্ডউইথের দাম বাড়া কমাটা খুব বেশি ম্যাটার করে না এই মোবাইল সার্ভিসের ইয়ের ক্ষেত্রে, ইন্টারনেটের দামের ক্ষেত্রে। তাদের অন্য আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। তারা আপনার মার্কেটিংয়ের জন্য প্রচুর খরচ করে, তাদের স্পেকট্রামের জন্য প্রচুর খরচ হয়, সেই কারণে হয়তো তাদের ইন্টারনেটের প্রাইসটা বেশি। তারপরেও আমি বলবো যে বাংলাদেশি ইন্টারনেটের প্রাইস আশেপাশের দেশের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী। যে বেসরকারি খাতে 3টি সাবসি কেবল কোম্পানি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, লাইসেন্স নিয়েছে সরকারের কাছ থেকে। আমরা ইন্টারনেট আমদানি করলে নিরাপত্তার কথা আলোচনা করছি। যদি এই সাবসি প্রক্রিয়ায় এই বেসরকারি 3টি কোম্পানি যদি ইন্টারনেট আমদানি শুরু করে, সেটি কি দেশের নিরাপত্তার জন্য বা পুরো ইন্টারনেট ব্যবস্থা নিরবিচ্ছিন্ন এবং গুণগত মান নিশ্চিত করবার জন্য কোনো চ্যালেঞ্জ বা ঝুঁকি তৈরি করে কিনা? না, চ্যালেঞ্জ তো তৈরি করে না, বরং এটা সহায়ক হবে। যদি প্রাইভেট যে কেবলটা আসতেছে, 3টা কোম্পানি আপাতত একটা কেবল নিয়ে আসতেছে, পরবর্তীকালে আরও কেবল আনবে। এই কেবলটা কিন্তু সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে যে কানেক্টিভিটিতে, এটা সর্বনিম্ন দূরত্বের মাধ্যমে কানেক্টিভিটি হচ্ছে। এখানে 3100-3200 কিলোমিটার, আর এখন যে কেবলগুলো আছে সেগুলো প্রায় একটা 4000 কিলোমিটার। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত যে রুটে যাচ্ছে সেটা 4000 কিলোমিটার। তাতে এই কেবলটার মাধ্যমে ইন্টারনেট আনা হলে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ভিতরে যে লেটেন্সি হলো রাউন্ড ট্রিপ ডিলে, যেটা সেই লেটেন্সিটা সবচেয়ে কম এই প্রাইভেট সাবমেরিন কেবলের মাধ্যমে। এবং এখানে প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ আসতেছে। 3টা ফাইবারে 45 টিবিপিএস বা ক্যাপাসিটি, শুরুতে হয়তো 12 টিবিপিএস চালু করা হবে, কিন্তু 45 টিবিপিএস পর্যন্ত আলটিমেট ক্যাপাসিটি থাকবে। এক হলো লেটেন্সি কম, 2 হলো ক্যাপাসিটি বেশি। সেই কারণে এখানে সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত ইন্টারনেট দেওয়া সম্ভব হবে, এবং নিরাপদ ইন্টারনেট। দ্যাট মিন্স এটা
আপনার ইয়ের বাইরে থাকবে, লফুল ইন্টারসেপশনের বাইরে থাকবে। কোনো বিদেশি রাষ্ট্র এই ইন্টারনেট আমরা যেটা সিঙ্গাপুর থেকে আনবো সেটার ভিতরে কোনো লফুল ইন্টারসেপশন করবে না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশের গুণগত মানের ইন্টারনেট গ্রাহকরা কীভাবে পাবে সেসব বিষয় নিয়েই একজন উদ্যোক্তার সঙ্গে আলাপ করলাম, এবং তিনি যেটি বললেন যে মানুষ যদি কম মূল্যে ইন্টারনেট মানুষকে নিশ্চিত করতে চায় সরকার, তাহলে কিন্তু এই খাতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য সাবসি কেবল প্রক্রিয়া এবং পার্শ্ববর্তী দেশ থেকে যে আমরা ইন্টারনেট আমদানি করি সেখানে কিন্তু নির্ভরতা কমানোর দিকে এখনই মনোযোগ দিতে হবে, এবং একই সঙ্গে এই ইন্টারনেটের খাতে যাতে বেসরকারি উদ্যোক্তারা আসতে পারে সেটিও কিন্তু মনোযোগ দেওয়া খুব জরুরি বলে উদ্যোক্তারা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।